পর্ব ১০। আম্মুকে এখন বিবেচক বলছি বটে। ছোটবেলায় ফটিকের মায়ের মতন আম্মুকে অত্যাচারিণী, অবিচারিণীই মাই জানতাম। ভয়ে জান কাঁপত। আম্মুকে সবাই ভয় করত। নানিও তার একমাত্র কন্যাটিকে সমঝে চলতেন। ऐसा জিদ্দি ছিলেন উনি, যা বলবেন তাই। বলতেন আমার এক কথা। দাবা প্রেমিক, সংসার অসচেতন আব্বুর বিশাল সংসারটা ১৫০-২০০ টাকায় সামাল দিতে তারও তো নিশ্চয়ই প্রাণান্ত হতো। সে তো হতোই। ভুলো মন আব্বু দাবার নেশায় বিভোর থাকতেন। বাজারের টাকা নিয়ে এই যে বেরোলেন, ফেরবার নাম নেই। প্রায় দিন পার করে ফিরলে আম্মু যদি জিজ্ঞেস করতেন, বাজার? ও, বাজার আনতে বলেছিলে নাকি? ওই পথের ধারে বসে দাবা খেলছিল ওরা, তো ওখানে। বৈঠকখানায় বসে বসে কারোর সঙ্গে দাবা খেলছেন। আম্মু কয়েকবার খবর পাঠালেন, টেবিলে খাবার দেওয়া হয়েছে। নট নরণচরণ। অবশেষে বৈঠকখানাতেই দুজনের খাবার পাঠিয়ে দিলেন। কখনো ঘরে বসে বসে দাবা সাজিয়ে কিভাবে খেলে অন্যকে মাত করা যায় ভাবছেন। এমন সময় কজন অতিথি এলেন। বেশ কথাবার্তা চলছে। দুপুর গড়িয়ে যায় প্রায়। অতিথিরা বুঝলেন কিছু গোলমাল আছে। ওদিকে আম্মুও বুঝে ফেলেছেন ব্যাপার। চটপট আহারের আয়োজন করে ফেলে খবর দিলেন খাবার তৈরি। আব্বু তখন চমকে উঠলেন। তাই তো, ওদেরকে যে সেদিন দুপুরে খেতে বলতে এসেছিলেন কদিন আগে, একদম মনে ছিল না। আম্মুর জন্য ঝামেলা বলতে ঝামেলা। তবে মাসের বাজার অর্থাৎ চাল, ডাল, আটা, ময়দা, সুজি, আলু, পেঁয়াজ, রসুন, আদা, শুকনো মরিচ, ধনে, জিরে, তেজপাতা, গরম মশলা, কিশমিশ, কখনো মিষ্টি আলু, কখনো আধবস্তা বরিশালের আমড়া, আরও নানা দেশি ফল পাকড়, গরুর জন্য ভুসি, মুরগির জন্য কুড়ো, গরুগাড়ি বোঝাই করে নিয়ে আসতেন আব্বু। বস্তার উপরে নিজে বসে ছাতা মাথায় দিয়ে বই পড়তে পড়তে আসতেন এক মনে। ভুলো স্বভাবের জন্য আব্বু কি কি করতেন তার দুই একটা গল্প বলি। সারাক্ষণ বই আর দাবা নিয়েই থাকতেন। চারপাশে কি হচ্ছে কিছুই খেয়াল করতেন না। সভা সমিতিতে যোগ দেবার জন্য মাঝে মাঝে ঢাকার বাইরে যেতেন। একবার ফিরে এসে আমাদের সেগুনবাগানের একতলা বাড়িটার খুঁজে পান না। মহাবিব্রত হয়ে আশেপাশের দোকানে গিয়ে জিজ্ঞাসা করলেন, আচ্ছা, এইখানটাতে কাজী মোতার হোসেনের একতলা বাড়ি ছিল, সেটা গেল কোথায়? দোকানের লোকেরা হাসতে হাসতে ওনার হাত ধরে নিয়ে বাড়িতে পৌঁছে দিল। একতলা বাড়িটাকে আমার করিতকম্মা আম্মু যে কবে ৩ তলা করে ফেলেছেন, সে তো তাকিয়ে দেখেননি কখনো। লিনু একবার ময়মনসিংহ থেকে ঢাকায় এসে দেখতে গেলেন আব্বুকে। তখন তার বয়স ৮০ বছরের কাছাকাছি। শুয়েছিলেন। লিনু কাছে বসে বলল, বলেন তো আমি কে? ভাবনা চিন্তা করে আব্বু বললেন, তুমি কি নাজু, মানে বড়দির মেয়ে? লিনু বলল, না। তাহলে মাজাবি, মাজাবিন, মেজদির? লিনু বলল, না। তবে তুই কার মেয়ে? ততক্ষণে লিনু হাল ছেড়ে নিঃশ্বাস ফেলে বলল, আমি আপনার মেয়ে আব্বু। আরেকবার আমি ছেলে মেয়েদের নিয়ে সেগুনবাগানে যাচ্ছি। মোড়ের মাথায় আব্বু হেঁটে হেঁটে যাচ্ছিলেন কোথাও। হঠাৎ আমাকে দেখতে পেয়ে বিনয়ের সঙ্গে মাথা নিচু করে আদাব দিলেন। আমি তো হতবাক। বাড়ি গিয়ে আম্মুর কাছে নালিশ করলাম। আব্বু না রাস্তায় আমাকে দেখে আদাব দিলেন। আম্মু বললেন আসুক ফিরে। বিকেলের দিকে আব্বু বাসায় ফিরলে আম্মু বললেন, মিনাকে আদাব দিতে গেলে কেন? আব্বু আমার দিকে ফিরে ফিকখেরে এসে বললেন, ও তুই ছিলি? তাই কেমন চেনা চেনা লাগছিল। আব্বুকে নিয়ে আমাদের গোপন হাসাহাসি চলত এক কারণে। অন্তত বার দুই দেখেছি, দাঁত ব্যথা হলে উনি কি ভীষণ কাতর হতেন। ছেলেদের ডাক পড়ত, গম্ভীরভাবে চোখ ঢেকে শুয়ে থাকতেন। ছেলেরা এলে বিছানার পাশে বসিয়ে সম্পত্তির বাটোয়ারা নিয়ে কথা বলতেন। তারপর সাদা কাগজে লিখেই উইল তৈরি হতো। হাসি গোপন করে দূর থেকে কাণ্ড দেখতাম। সেই গল্প শুনে অনেককে বলতে শুনি, দাঁতের ব্যথাটা সত্যিই মরণ যন্ত্রণার মতো লাগে। উইল তৈরি করবার অবস্থাই হয় বাস্তবিক। আমরা আর কি বুঝি, যে যার তালে রকম সকম সমস্যা সৃজন করতেই থাকতাম। তাছাড়া সমস্যার সৃষ্টি করি বা না করি, ছেলে মেয়েদের সাধারণ চাহিদাগুলো মেটাবার সাধ্যই বা তাদের কি ছিল? ঈদের আগের দিন পর্যন্ত আমাদের নতুন কাপড় হবে কিনা বোঝা যেত না। তবে এও ঠিক,
এমন ঈদ যায়নি যে নতুন কাপড় মেলেনি। কি করে যে জুটত আজ ভাবতে অবাক লাগে। খুশি, বরং ঠিক আগের রাতে কাপড় পেয়ে খুশি রাখবার জায়গাটা পেতাম না। বারবার করে নতুন গন্ধ শুকে লাভছাপ করতে থাকতাম। এই তো আর্থিক দশা। তার মধ্যে একদিন আব্বুকে বলেছিলাম, আব্বু, আমাকে আঙ্গুর কিনে দেবেন? আব্বু তো নিভে গেলেন। আঙ্গুর? সে যে অনেক দাম। তখন লজ্জাও হলো। মাসখানেক পরে একদিন কোন মুলুক থেকে যেন একটা পার্সেল এলো। আব্বু ছিলেন না বাড়িতে। বিকেলে আব্বু ফিরে পার্সেল খুলে ছোট কাঠের বাক্স বের করলেন। সেই বাক্সের ভিতরে তুলোয় শোয়ানো গুটি কয়েক আঙ্গুর। আহ্লাদী মেয়ের জন্য আনিয়েছেন আব্বু। সেদিন হয়েছিল আসল লজ্জা। পানি এসে গিয়েছিল চোখে। মাগ্গি গণ্ডার দিনে মেয়ের ওই আহ্লাদে আম্মু মোটেও খুশি হননি। আম্মুর আদর্শ ছিল ধার করে কানে সোনা পরব না, আর প্রখর মর্যাদাবোধ ছিল তার। বলতেন, আমার নাকি কখনো মাছি বসতে পায় না। আব্বু এসবের জন্য আম্মুকে শ্রদ্ধা করতেন। আমরা চোখ বড় করে শুনতাম এসব কথা। সন্ধ্যের দিকে কাজকর্মের অবকাশে বড়দের বৈঠক বসত। আম্মু, নানি, পুরনো কাজের লোকেরা নানা গল্প করতেন। লেখাপড়া সারা হলে আমরাও আশেপাশে ঘুরঘুর করে শুনতাম। কখনো ছোটদের শুনবার অনুপযোগী কথা উঠলে আম্মু এদিক ওদিক তাকিয়ে দেখে নিতেন ছোটরা শুনছে কিনা। কাউকে দেখতে পেলে গলা মোটা করে বলতেন, যাও, বড়দের মধ্যে এসে কথা শোনা হচ্ছে। গোপনে দু একটা জিনিস দেখবার জন্য অপেক্ষা করে থাকতাম আমরা। সেকালে আব্বুর কাজে বেরোনোর সময় কাপড় চোপড় পরা হলে আম্মু একবার চোখ বুলিয়ে নিতেন। চিরুনিখানা হাতে নিয়ে আব্বু আম্মুর কাছে এসে মাথা নিচু করে দাঁড়াতেন। ছোট্টখাট্ট আম্মু চিরুনি দিয়ে চুল আছড়িয়ে দিতেন ডিংচি মেরে উঁচু হয়ে। দুপুরে খাওয়া হলে আম্মুর হাত থেকে পান আর চুন নিয়ে মুখে পড়ে এক একদিন আব্বু আম্মুর গালে ঠোনা মেরে কিছু বলতেন। আম্মু লজ্জা পেয়ে সরে গিয়ে মজার মুখ বানিয়ে বলতেন, দিন দিন ঢং বাড়ছে। এই দৃশ্য আমাদের অতি প্রিয় ছিল। আম্মুর একখানা চ্যাপ্টা চারকোনা সবুজ রঙের টিনের বাক্স ছিল। তামাক টামাতের বাক্স হবে বুঝি। সেটা একটা কাঠের হাত বাক্সে রাখা থাকত। আমরা জানতাম ওই টিনের বাক্সে আম্মুকে লেখা আব্বুর চিঠি আছে। চুরি করে পড়া হতো সুযোগ মিললেই। আম্মুর নাম ছিল সাজেদা খাতুন। চিঠিতে সাজু রানী সম্বোধন দেখে হেসে মরতাম আমরা। আর ভালো লাগতো বেড়াতে বেরুবার আগে আম্মুর সাজ দেখতে। সাজ বলতে প্রথমে শাড়ি বাছাই, তারপরে সিঙ্গার মেইজ, অর্থাৎ ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে হ্যাজলিন স্নো মাখা, পাউডারের পাফ বুলানো। এরপর যেদিন পেরেকের মাথায় সিঁদুর দিয়ে ছোট লাল টিপখানা পরতেন, সেদিন সর্বাত্মকরণে অনুমোদন করতাম আম্মুর সাজ। টিপ পড়লেই গোলগাল মুখখানা যেন ঝলমল করে উঠত। ড্রেসিং টেবিলে আরও দু একটা সেন্টের শিশি থাকত, কদাচিৎ মাখতেন। একটির গায়ে লেখা ছিল ইয়ার্ডলি, আর অন্যটায় ক্যালিফোর্নিয়ান পপি। বড় হয়ে চুরি করে ক্যালিফোর্নিয়ান পপি মেখে বুঁদ হয়ে থাকতাম ভালো লাগার নেশায়। মাছের গন্ধ সহ্য করতে পারতেন না আম্মু। ওদিকে আব্বু ছিলেন মাছেরই ভক্ত। লোক থাকলে তারাই কোটাবাছা করত। লোক না থাকলে অবশ্য আম্মু নিজেই মাছ করতেন। মাছ খেতেন না বটেই, মাছের বাটির চামচ মাংসের বাটিতে ছোঁয়ানো নিষেধ ছিল। আমরা আর কোত্থেকে মাছ খাওয়া শিখব? আব্বু কত বলতেন, ছোট মাছ চিবিয়ে খেলে চোখের জ্যোতি বাড়ে। তা কে শোনে কার কথা? ইলিশ মাছে যে কি দুর্গন্ধ লাগত সে আর কি বলব। একবার বড় ফুপা এসেছিলেন বাড়িতে। তিনি খুব শৌখিন লোক। ঘোড়ার গাড়ি বোঝাই করে সবাইকে নিয়ে যাবেন সিনেমায়। সেদিন বাড়িতে রান্না হয়েছিল ইলিশ মাছ। আমি তো খাবো না। আম্মু মাঝে মাঝে আমাদের মাছ খাওয়াবার জন্য জেদ করতেন। সেদিন বললেন, ইলিশ মাছ না খেলে সিনেমায় যাওয়া বন্ধ। সবাই যাবে, আর আমাকে একলা বাড়িতে থাকতে হবে। ফুপা বললেন, চোখ বুজে খেয়ে নাও, কিচ্ছু হবে না। সেজদি রিনা সবাই খেয়েছে। আমি এক গ্রাস মুখে নিলাম, দ্বিতীয় গ্রাস নিয়েই বমি। আর উপায় কি? যেই কথা সেই কাজ। সবাই চলে গেল সেজেগুজে। আমি পড়ে রইলাম খালি ঘরে, একা। আমাদের মেজো মামু মেম বিয়ে করেছিলেন। মেম সাহেবের ববছাটা চুল দেখে আমি মুগ্ধ। আব্বুর আর ভাইদের চুল ছাড়বার জন্য নাপিত আসত বাড়িতে। একদিন জো তুললাম চুল কাটাবো। আম্মু যেখানে কড়া করে চুলের গোড়া বেঁধে
বিনুনি করিয়ে চুল লম্বা করতে চান, সেখানে ওই উল্টো ছোপ। আম্মু এবারে অবশ্য রাগ করলেন না, হেসে অস্থির হলেন কালো মেম হবার স্বাদ দেখে। তবে চুল কাটা হলো না কিছুতেই। চুলের বাকি গল্পগুলো একদম ভুলে গেছিলাম। রিনা মনে করিয়ে দিল। নিজের মনে নেই ওই যে ভেতরে ভেতরে চুল কেটে কেটে রাখতাম আমরা? আমাদের সেগুনবাগিচার বাড়ির উত্তর দিকে হোসেন সাহেব, অধ্যাপক মাহমুদ হোসেন, ভারতের রাজনীতিক জাকির হোসেন সাহেবের ভাই, বাড়ি করেছিলেন। তাদের বাড়ির আয়াকে হোসেন সাহেবের নানি বলতাম আমরা। সেই নানির সঙ্গে হোসেন সাহেবের মেয়ে বিব্বনকে নিয়ে লেকের ধারে বেরিয়ে ফিরবার পর একদিন নাকি আম্মুর কাছে মাথার ভিতরে খানিক চুল না থাকার ব্যাপারটা ধরা পড়ে গিয়েছিল। আম্মু সন্দেহ করে বসলেন, নিশ্চয়ই তুকতাক করবার জন্য নানি আমার মাথা থেকে ওরকম চুল কেটে নিয়েছে। বিনা দোষে নানির অপবাদ হয় দেখে বেকায়দায় পড়ে শেষে কাঁচুমাচু হয়ে স্বীকার করেছিলাম যে নিজেরাই সেই চুল কাটাবার বাসনা গোপনে মিটিয়েছি। ওই রকম চুল কাটায় কী যে সৌন্দর্য সাধন হয়েছিল কে জানে। যত সব নষ্টামি আর কি। আম্মু আমাদের দিয়ে সংসারে ছোটখাটো কাজ করাতেন। রিনাটা ছিল কামচুট্টিন, অর্থাৎ কিনা কামচোর। আমি ছিলাম লক্ষ্মী মেয়ে। ঠিক মতন কাজ করলে আম্মু যখন মিনুটা বলে উল্লেখ করতেন, তখন আহ্লাদে আমার ঠোঁট ঝুলে পড়ত। রোদে শুকানো কাপড় তুলে ভাঁজ করা, শীতকালে 4টা বাজবার আগে জানলা বন্ধ করা মশা না ঢোকে, বিকেলে কলে পানি আসলে খাবার পানি ধরে রাখা, সন্ধ্যার আগেই মুরগির খোপের দরজা খুলে মুরগিগুলোকে তাড়িয়ে ভরে ফেলা, সকালবেলা হাঁস মুরগিদের ছেড়ে দেওয়া, পুকুর থেকে আনা গুগলি ইট দিয়ে থেতো করে হাঁসদের খাওয়ানো, ভোরবেলা হাঁস ক্যাঁত 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 করে ডেকে উঠলে ছুট্টে গিয়ে ডিম তুলে আনা, আলিজান দারোয়ান গরু দুইতে আসলে বাছুরের দড়ি ধরে দাঁড়িয়ে থাকা, সন্ধ্যার সময় উঠোনের দরজা ভালো করে বন্ধ করা, আরও কত কি যে। শীতের ভোরে পশ্চিম ঘেরা ওই ম্যাথর পট্টিতেই আমাকে রিনাকে শেষ দিকে আম্মু পাঠাতেন শিউলি ফুল কুড়িয়ে আনতে। ভেতরে একটা হাত কাটা উলের সোয়েটার আর উপরে ফ্লানেলের একখানা পা পর্যন্ত ঝুলের জামা, আম্মুর ভাষায় ঝুপড়ি। তাই পরে শীতে ঠকঠক করতে করতে 3 জনে ছুটতাম ফুল কুড়াতে। মাঝারি সাইজের খাবার ঢাকনার খাঁচি বা জালি ভর্তি করে ফুল এনে দিলে আম্মুর মুখখানা ভারী উজ্জ্বল হয়ে উঠত। সেই সময় চল ছিল শিউলির ডাঁটি ছাড়িয়ে ফুল দিয়ে গাজরার মালা গাঁথা। ডাঁটিগুলো শুকিয়ে তুলে রাখা হতো পরবর্তী ঈদে জর্দার রং করবার জন্য। মেজদিরা কখনো কখনো শুকনো শিউলির ডাঁটি পানিতে ফুটিয়ে জর্দা রঙে শাড়ি রাঙাতেন। শাড়িতে শিউলি ফুলের হালকা একটা গন্ধ পাওয়া যেত প্রথম প্রথম। একালে সেসব ভাবা যায়? দক্ষিণের গেট হাউসে উঠোনের দরজা ঘেঁষে একটা স্থলপদ্মের গাছ ছিল। সকালবেলায় সাদা সাদা ফুলগুলো ফুটত। খানিক বাদে দেখি ফুলে হালকা গোলাপি রং ধরেছে। আর একটু বেড়া বাড়তে দেখি ওমা, রং আরও গাঢ় হয়ে উঠেছে। স্থলপদ্ম শরৎকালের ফুল। একবার খুব ভরে উঠে স্থলপদ্মের গাছের গোড়ায় নতুন চটিজোড়া খুলে রেখে গাছ বেয়ে দেয়ালে উঠে দেয়াল বেয়ে রান্নাঘরের টালির ছাদে এসে বসে আছি। তখনও কেউ জাগেনি। একা একা অ্যাডভেঞ্চার হচ্ছে। হঠাৎ দেখি 10, 12, 14 বয়সের কতগুলো ছেলে দেয়ালে চড়ে স্থলপদ্ম তুলতে লাগল। উঠোনেও নেমে এলো 2-1 জন। আম্মুর ঘুম ভেঙেছে তখন। উঠোনে বেরিয়ে ছেলেগুলোকে দেখেই বকতে শুরু করল। সবকটা চটাপট ভাগল। আমারই লজ্জা করছিল ফুল নিচ্ছে বলে অত বকাবকি। খানিক পরে আবিষ্কার হলো শুধু ফুল নয়, ওই সঙ্গে আমার চটি জোড়াও গাছের গোড়া থেকে অদৃশ্য হয়েছে। এমনিতেই আমি রান্নাঘরের ছাতে বসে চুপচাপ দেখছি আর ছেলেরা ফুল তুলছে। এতে হয়েছে অপরাধ, বকছেন আম্মু। তাতে আবার চটি সংবাদ প্রচার হতে সেদিনকার জন্য আমার দফা রফা। ছোটতে লিনুর মাথায় বড্ড ফোড়া হতো, তাই মাথার চুল ফেলতে হতো বারবার। ফোড়ার জায়গাগুলোতে চুল উঠতে দেরি হতো বলে খোঁচা খোঁচা চুলের মাঝে মাঝে মসৃণ গোল টাক থেকে যেত 2-1টা। লিনু খুব খুশি হয়ে আঙুল বুলিয়ে বুলিয়ে বলতো, আমার টাকা, আমার টাকা। বড়দের মুখে টাক শুনে ও শিখেছিল টাকা। আমি বরাবরই দেখেছি ন্যাড়ামাথা বাচ্চাদের প্রতি মানুষের মমতা হয় কম। বাড়িতে বড়রা ওকে নেড়ি বলে খ্যাপাত। আমি ছিলাম ওর আশ্রয়। লিনুর জন্মের সময় আম্মু খুব কষ্ট পেয়েছিলেন। সেই জন্য অনেক দিন পর্যন্ত ওর উপরে রাগ ছিল বড়দের। আম্মু যদি মরে যেতেন, আমার মনে হতো লিনুর দোষ কি? তাই মাত্র 8 বছরের বড় হলেও ওর যত্ন আত্মীর ভার আমি নিয়েছিলাম। তখনকার আমলে মেয়েরা অল্প বয়সেই দায়িত্বজ্ঞান পেত নিঃসন্দেহে।
লিনুর কান্নার ভাষাই হয়ে গেছিল মিয়া মিয়া, অর্থাৎ মিনা। সবাই ওকে মিয়া মিয়া বলেই ভ্যাংচাত আর মাথার টাক জায়গাতে চাটি কষাত। আমি ওকে সরিয়ে নিতাম, আমার হাতেই খেত, আমিই তাকে ঘুম পাড়াতাম। লিনুর পরের বোন এনু হয়েছিল আমাদের সবার আহ্লাদে। ফর্সা গোলগাল চেহারার এনু, যে কারো আদর কাটতে পারত। আর ऐसा চালাক হয়েছিল, যদি জিজ্ঞেস করা হতো কাকে বেশি ভালোবাসো বড়দিকে না আম্মুকে, সে তাকিয়ে দেখে নিত কে কোথায় রয়েছে, ব্যাস তাকেই সে ভালোবাসে বেশি। পর মুহূর্তে আগের জনকে সরিয়ে সে অন্য জায়গায় অন্যজনকে দাঁড় করালে সঙ্গে সঙ্গে তার ভালোবাসার পাত্র বদলে যেত। ওকে আদর করলেও মনের টান আমার ছিল লিনুর দিকে। একবার মুকুল ফৌজের এক অনুষ্ঠানে লিনু এনু দুজনেই গান গেয়েছিল। ছোট্ট ফুটফুটে সুন্দর এনুর বাঁশির মতো গলার গানে মুগ্ধ হয়ে কয়েকজন পরপর ওর নামে মেডেল ঘোষণা দিলেন। বিবেচক একজনকেও পরিস্থিতি অনুমান করে লিনুর নামেও শেষ পর্যন্ত একটা মেডেল ঘোষণা করলেন। কিন্তু ততক্ষণে যা আবার হয়ে গেছে, মানিনী লিনু প্রতিজ্ঞা করেছে জীবনেও আর গান করবে না। সামাল দেবার দায়িত্ব তো আমার। বাসায় এসে বললাম, দেখিস, তোকে আমি রোজ একটা করে গান শেখাবো, দেখবি তখন তুই এনুর চেয়ে কত ভালো গান করবি। পরদিন থেকে শুরু হলো লিনুর নিয়মিত সঙ্গীত শিক্ষা মিনুর কাছে। আর বলি, প্রতিশ্রুত মেডেল কিন্তু সত্যি সত্যি আর পায়নি লিনু এনু কেউ না। লিনুকে ওর ক্লাসের বাংলা পড়াও পড়িয়ে দিতাম আমি, সঙ্গে করে নিয়ে যেতাম এখানে ওখানে। শান্তিনিকেতনে পড়তে গিয়ে ওকে চিঠি লিখতাম ওখানকার নানা বর্ণনা দিয়ে। তখন বুঝি ক্লাস 9-এ উঠেছে। এক তুখর চিঠি লিখে বসল আমাকে, নাকি খুব মানে লেগেছিল। ইস, উনি খালি ভালো ভালো চিঠি লিখবেন, আমি লিখতে পারি না। লিখেছে আমাদের জানালার ধারের মাধবীলতা ফুলো ভারে নিবিড়। পড়ে তো চমকে উঠি, সেদিনের লিনু এ ভাষা শিখল কোত্থেকে। আমি হোস্টেল থেকে ফিরে এলে ওরা আমাকে নতুন কিছু শোনাবার চেষ্টা করত। একবার শুনি দুই বোনে কোত্থেকে এক বিদঘুটে গান শিখেছে, হরি বল মুকুন্দ মাধব গোবিন্দ বল। আমার মনোরঞ্জন তো হলোই না, মাথায় একটা দুষ্টুমি বুদ্ধি খেলল। এনু ছোট, এত কিছু বোঝে না। গান শুনে গম্ভীর হয়ে বললাম, ভুল শিখেছিস, মুকুন্দ তো না, হবে মাকুন্দ মাধব গোবিন্দ বল। বেচারি এনু মন দিয়ে তাই গাইতে লাগলো, আমাকে বিশ্বাস করে। অনেক পরে ওদের মাকুন্দর মানে বুঝিয়ে দিলে সবাই মিলে খুব হেসেছিলাম। আব্বু ফজলুল হক হলের হাউস টিটার থাকতে আমরা তখন হলের পূব দিকের গেট হাউসে থাকতাম। এনু তখন খুব ছোট, বড্ড চুলবুলে। আমার তখন কবিতার রোগ চলছে। একদিন হলের দারোয়ান সোবরাতি কিংবা হাদি মিন্তির মাথায় করে চাঙ্গারি বোঝাই বাজার নিয়ে এসেছে। শীতকালের তরিতরকারি এক গাদা। এনু ছুটে এলো মটরশুঁটির লোভে। কচি মটরশুঁটি আমাদের সবারই প্রিয় ছিল। সেই দিন আর সব এলেও মটরশুঁটি আসেনি বলে তরকারি ছড়িয়ে ছিটিয়ে মাটিতে গড়াগড়ি দিয়ে এনু যা একখানা কান্না দিয়েছিল, অমনি আমার কবিতা বেরিয়ে গেল। আমাদের এনুরানী বড়ই দুরন্ত, সারাদিন চুলবুল নাহি দেয় ক্ষান্ত, বাজারের ঝাঁকা মাথে আসে যাবে মুটে, লেখাপড়া খেলাধুলা ফেলে যায় ছুটে, যেদিন দেখবে তার আসেনি কসুটি, ভাঙাচোরা ফেলা ছোড়া কেঁদে লুটুপুটি। লিনুটা ছিল কল্পনাপ্রবণ, আপন মনে বিড়বিড় করে কী সব বলতে বলতে মাথা নাড়ত আর ঘুরে বেড়াত। নিজেকে রাজকুমারী সাজিয়ে মনে মনে গল্প বানাতো আমার ধারণা। ওর নাকটা ছিল ছোট, কিন্তু ওর নিজের ধারণা একদিন শোনা গেল বিড়বিড় করে বলছে, আমার বড় বড় চোখ, পাতলা পাতলা ঠোঁট আর খোচ্চা নাক। এনুর তো রীতিমতো গুমোর ছিল চেহারা নিয়ে। ড্রেসিং টেবিলের সামনে গালে হাত দিয়ে নিজের মুখের দিকে চেয়ে চেয়ে থাকত দীর্ঘ সময় ধরে। বড়দি বলেন, আমার নাকি অভ্যাস ছিল আয়নাতে নানা রকম ভেঙচি প্র্যাকটিস করা। হ্যাঁ, সে কথা মনে পড়ে। স্কুলে সমীহ করে চলতাম বিনাদি আর বেলুদিকে। দুজনেই বেশ স্থূলতনু, এক পেঁচে শাড়ি পরতেন। ওদের ভাইঝি রত্না পরত আমাদের ক্লাসে, ছোট্টখাট্ট একরত্তি শরীর, আঁটো করে শাড়ি পরত ক্লাস 7-এ থাকতেই। কাঁধে পিন দিয়ে আটকানো থাকত আঁচল, খানিকটা সমীহের ভাব
ওর প্রতিও এসে গিয়েছিল। ওর সঙ্গে ভাবছিল নন্দিতা পালের, যে নিজের নাম বলতো নন্দিতা পাল। নাকি অভিজাত চাকুরে বাড়ির মেয়ে, সিভিল সার্জন ছিলেন বোধহয় নন্দিতার বাবা। ব্রিটিশ আমলের চাল সে পরিবারে ছিল বলেই আরম্ভে কনভেন্টে পড়া মেয়ের নামের ওই উচ্চারণ শুনতে হতো আমাদের। তবে সামনে একটুও হাসতাম না আমরা, ভয়েই অবশ্যই। ইডেন স্কুলের ভিতরে বাগান তো ছিলই, আরও নানা গাছ ছিল চারদিকে। শীতের মরশুমি ফুল ফোটানো হতো যত্ন করে, গাঁদা ফুল, গাঁদারও নানান জাত, কমলা হলুদ, সোনালি হলুদ, মেরুন ধরনের ঝালরওয়ালা গাঁদা। লিচুর দিনে গাছ বিক্রি হয়ে যেত। প্রহরা বসত গাছের নিচে, জাল দিয়ে গাছ মুড়ে রাখা হতো। পাখি বসতে চাইলে দড়িতে টান দিয়ে ঠকাঠক আওয়াজ তুলত পাহারাদাররা। লিচু পাকলে গাছ মুড়িয়ে যখন লিচু পাড়া হতো, তখন আমাদের হৃদয়ের আকুলি বিকুলি বুকেই জাগত, বুকেই মিলাত।